নমস্কার, বেঙ্গল পলিটিক্সের আর একটা নতুন আড্ডায় আপনাদের স্বাগত। আমি রূপক বসু, আমার সঙ্গে অভিষেক সেনগুপ্ত। অভিষেক, ভোটে বিধানসভা এবারের ভোটে একটা নাম 6 মাস আগেও বোধহয় ছিল না, হঠাৎ উঠে এসছে, যে নামটা ইতিহাসের পাতায় আমরা শুনে আসতাম এতদিন, মানে আমি অন্তত তার বাইরে কোনো নাম শুনিনি, হুমায়ুন। কিন্তু হুমায়ুন কবির, হুমায়ুন বলতে বাবরের ছেলে হুমায়ুন, মুঘল সম্রাট, অত অব্দি শুনেছিলাম। তারপর আমার কিছু নাম মনে পড়ছে না, কিন্তু এই ভোটে ভীষণভাবে এই নামটা উঠে এলো। আবার এখন ভোটের বাজারে কি অবস্থা, মানে হুমায়ুন কবিরের এইবারের ভোটে সিগনিফিকেন্স ভূমিকাটা কি? মানে যদি আমি এরকম তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবির কিভাবে রাখবি, নাকি রাখবি না? রাখতে ভেরি মাচ হবেই। কেন? দেখ, বাংলার ভোট মূলত কিসের ওপর ডিপেন্ড করে? বাংলার ভোট বরাবরই, মানে সিপিএম আমলেও তাই দেখা গেছে, 34 বছর ক্ষমতায় থাকাকালীনও দেখা গেছে, সংখ্যালঘু ভোটের ওপর ডিপেন্ডেন্সি একটা থাকে, শাসক দল হোক বিরোধী দল হোক, থাকে। এই সংখ্যালঘু ভোটকে একটা নতুন মোড়কে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির প্রথমত হচ্ছে বাংলার রাজনীতিতে অত্যন্ত বিতর্কিত চরিত্র, অত্যন্ত জনপ্রিয় চরিত্র, অত্যন্ত ডাকাবুকো চরিত্র। তুই হুমায়ুন কবিরকে যে মোড়কে নিয়ে আসতে চাইবি সেই মোড়কে হুমায়ুন কবির আছে। মানে হয় না একটা ডেয়ার ডেভিল ক্যারেক্টার, হ্যাঁ, মানে একই সঙ্গে একটা রবিনহুড টাইপের একটা ইমেজ, আবার একই সঙ্গে কোথাও না কোথাও মানে সব ভেঙে চুড়ে দিয়ে নতুন কিছু একটা তৈরি করবো, এরকম মানে স্বপ্নাতুরও একই সঙ্গে, যেভাবে হুমায়ুন কবির আলোচনায় চলে এলো। হ্যাঁ, এবার হুমায়ুন কবির যে তৃণমূল থেকে হয় তৃণমূল হুমায়ুন কবিরকে ছাড়ছে, অথবা হুমায়ুন কবির তৃণমূল ছাড়ছে, এটা মোটামুটি বোঝা গিয়েছিল বছর দেড়েক আগে থেকেই। ধারাবাহিকভাবে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে গেছে, যেটার কারণ আছে যে দলের মধ্যে থেকে দলের বিরুদ্ধে কথা বলা মানেটা কি, শুধু ক্ষোভ নয়, মানে ক্ষোভ থাকলে মানুষ বলে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর একই সঙ্গে আর একটা জিনিসও প্রমাণ হয় যে দলের নিয়ন্ত্রণও সেই নেতার ওপর কম, তাই তো? হুমায়ুন কবির কিন্তু আলাদা করে কেউ হুমায়ুন কবিরকে নিমন্ত্রণ করবে সে বান্দা কিন্তু হুমায়ুন কবির নয়। সেটাই বলছি, আমরা কি দেখেছি, তৃণমূল ছেড়ে বিজেপিতে কাছে, বিজেপি ছেড়ে তৃণমূল এসছে, বা তৃণমূল ছেড়ে প্রতিকূলের কথা বলছি সিপিএম এর কাছে, যেখানে এই বদলটা হচ্ছে, কিন্তু সে একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করছে। হুমায়ুন কবির তো যদি মানে জন্মলগ্ন থেকে হুমায়ুন কবিরকে দেখিস, কংগ্রেসের অধীর চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু, এই অধীরের সঙ্গে ঝামেলার জেরে কিন্তু কংগ্রেস ছেড়ে দেওয়া, সেখান থেকে বিজেপিতে চলে যাওয়া, বিজেপি থেকে তৃণমূলে আসা, তৃণমূলে এসে মুর্শিদাবাদে যে তৃণমূলের পেনিট্রেশন, সেটা হুমায়ুন কবিরের জন্য বিজেপিতে থাকার সময়ও হুমায়ুন কবির যথেষ্ট দাপট দেখিয়েছে, কংগ্রেসে থাকাকালীন দেখিয়েছে। এই যে হুমায়ুন কবির মাঝে মাঝে বলে না যে আমি অনেক লড়াই দেখে বড় হয়েছি, এটা কিন্তু ভুল বলেন না। হুমায়ুন কবির আসলে এমন ক্যারেক্টার, যে ক্যারেক্টার বরাবরই লড়াই করতে করতে উঠে এসছে। যে মানুষকে দিনের পর দিন লড়াই করতে হয়, সে মানুষ যে জায়গাতেই থাকুক না কেন, যে মঞ্চেই থাকুক, যে আধারেই থাকুক না কেন, সে লড়াই করবেই। এই বিস্ফোরণটা যে কারণে হুমায়ুন কবিরের ক্ষেত্রে দেখা যায়। দেখ, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস নিয়ে অনেক কথা বলছেন। মানুষের ধর্মীয় দিক নিয়ে আমরা কোনোদিন চর্চা করি না, আমাদের চর্চা করার বিষয় নয়। বাবরি মসজিদ যে কারণে আমি এ প্রসঙ্গে আনবো না। বাবরি মসজিদ একটা রাজনীতির অঙ্গ হয়ে গেছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু বাবরি মসজিদকে দিয়ে শুধু হুমায়ুনকে কিন্তু ব্যাখ্যা করলে চলবে না। আমার যেটা মনে হয়েছে, হুমায়ুন কবির অ্যাজ পলিটিশিয়ান, হুমায়ুন কবির কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথার, বুদ্ধিমান এবং অঙ্ক মিলিয়ে দেওয়া লোক। তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু হুমায়ুন কবির এই অঙ্ক, তুই ভেবে দেখ, মুর্শিদাবাদ কিন্তু বেসিক্যালি হচ্ছে অধীরের ঘর, এবং সেই মুর্শিদাবাদ অধীরের ঘর, এবং সেই মুর্শিদাবাদ যেখানে অধীর কিন্তু 25 বছর সাংসদ থেকেছে, ফলে কংগ্রেসের ওই দাপট, তার মধ্যেও কিন্তু হুমায়ুন কবির আলাদা করে একটা নিজস্ব তৈরি করেছে, এবং সেই ঘরেই কিন্তু তৃণমূলকে দিয়ে পেনিট্রেট করিয়ে দিয়েছে। ঠিক আছে, ফলে তুই হুমায়ুন কবিরকে শুধুমাত্র তৃণমূল থেকে বিতাড়িত দল নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, তাই তৃণমূল ছেড়ে দিয়েছে, বাবরি মসজিদ বিতর্কের কারণে তৃণমূল ছেড়ে দিয়েছে, এত কিছু দিয়ে হিসেব করলে চলবে না। আমার মনে হয় হুমায়ুন কবিরকে আলাদাভাবে আমরা যেমন দল হিসেবে ব্যাখ্যা করি, তো যে সিপিএম বলি আমরা, তৃণমূল বলি আমরা, বিজেপি বলি আমরা, যেমন তুই বললি আইএসএফও আমরা যেমন বলি, হ্যাঁ, তেমনি আলাদাভাবে
একা একটা দল হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আচ্ছা। হ্যাঁ, মানে ওই আমরা বলি না যে এবং উত্তম কুমার, যে কোনো অনুষ্ঠানে শেষে এবং উত্তম কুমার, মানে আসলে তিনিই হচ্ছেন মানে আমি ওটাই বলছি। হ্যাঁ ফেস। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে কিন্তু আমরা তার দলের নাম করছি না, হ্যাঁ আমরা হুমায়ুন কবিরের নাম আমজনতা উন্নয়ন পার্টি ডেফিনেটলি তৈরি করেছেন, 200টা জায়গায় প্রার্থী দিয়েছেন, মিমের সঙ্গে জোট করেছেন, কিন্তু হুমায়ুন কবির নিজেই একটা গুরুত্বপূর্ণ গুটি এই ভোটে। মানে আমি তো তুলনা করতে পারি যে মানে সেটা হয়তো মাইক্রো লেভেলে, কিন্তু মমতা ব্যানার্জির সাথে তুলনা করতে পারি। যেরকম বলা হয় যে তৃণমূল কংগ্রেস যতই যা বলুক সেটা মমতা ব্যানার্জি না, সেটা করা যাবে না। দেখ, একটা জিনিস, না না এখন অতটা নয়, কিন্তু এতে ইন্ডিভিজুয়াল না, একটা জিনিস আমি তোকে বলি, মমতা ব্যানার্জি 84 সালে যে মহিলা যুব, বেসিক্যালি তো যুব কংগ্রেস থেকে উত্থান, হ্যাঁ, ছাত্র পরিষদ করতে করতে উত্থান, যে মহিলা 84 সালে যাদবপুরের মতো জায়গায় সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দেয়, একদম, হ্যাঁ, যে মহিলা পরে আবার হেরেও যায়, আবার মহিলা প্রত্যাবর্তন হয়, হ্যাঁ, তো এই যে একটা আসন হয়ে গেছিল, একটা আসন হয়ে গেছিল, হ্যাঁ, নতুন দল করলো তৃণমূল, একটা আসন হয়ে গেছিল। এই যে এখান থেকে একটা দল তৈরি করা, কংগ্রেস থেকে বেরিয়ে আসা, কারো সাপোর্ট নেই, কেউ ভাবতে পারেনি। এবং ভেবে দেখ 98 সালে দলটা করে, 98 না 99 সাল দলটা ওই সময় হলো আর কি, হ্যাঁ, 98 বোধহয়, তার 12 বছরের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী। তার মানে কি, সেই মহিলার রাজনৈতিক ব্যাপ্তি নিয়ে, তার পরিসর নিয়ে, তার লড়াই নিয়ে, তার চিন্তাভাবনা নিয়ে কিন্তু কারোর সঙ্গে তুলনা চলে না। এবং ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে তুই যদি প্রথম 3 জনের নাম নিস, আমি যদি খুব ভুল না হয়, হয়তো আরো অনেক কথা বলবেন, আমি যদি খুব ভুল না হয় প্রথম 3-এর হয়তো শুরুর দিকেই মমতাকে রাখতেই হবে। হ্যাঁ, এবং সুপ্রিম কোর্টে গিয়ে কোনো চিফ মিনিস্টার এর আগে কোনো রাজ্যের চিফ কখনো গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেননি। এইটাই মমতার ইউএসপি। ফলে সেটার সঙ্গে তুই হুমায়ুন কবিরকে তুলনা করতে যাস না। হুমায়ুন কবির কোনো অবস্থাতেই ওই লড়াইয়ের জায়গা আনতে পারবি না। একদমই তুলনা করছি না, কিন্তু আমি এটাও বলছি যে সে তো হুমায়ুন কবির বলে ভোটে প্রাসঙ্গিকতা পেয়েছে, মানে মমতা ব্যানার্জির হাত যার উপর থেকে সরে যায় সে নোহয়ার হয়ে যায়। ঘটনা এই অ্যাঙ্গেল থেকে ভাবলে, আবার তুই যদি এই অ্যাঙ্গেল থেকে দেখ, একটা সময় শুভেন্দু কংগ্রেস করতো, তারপর তৃণমূল করতো, এখন বিজেপিতে এসছেন শুভেন্দু অধিকারী কিন্তু একা বেরিয়ে এসে কিছু করে। আমি এটাই বলতে চেষ্টা করছি, তুই যদি সেই নিরিখে ভাবিস যে একা একটা দল তৈরি করে লড়াই করার ভাবনা চিন্তা, সেটাতে কিন্তু খানিকটা পথিকৃত বলতেই হবে। তুই আইএসএফ এর সঙ্গেও কেন, এক্ষেত্রে আইএসএফও তুলনায় আসবে না কেন? হুমায়ুন কবিরকে অনেক এগিয়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে যে আইএসএফ একটা অন্য ভাবনা থেকে এসেছিল। একদমই তাই। হুমায়ুন কবির জিরো থেকে আসেনি, বড় হুমায়ুন কবির হিরো হয়েই এসেছিল। তো এই নিরিখে আমার মনে হয়, দেখ, যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসছে যে হুমায়ুন কবির কেন এবারের ভোটে একটা সিগনিফিকেন্স রাখবেন, তার কারণ সংখ্যালঘু ভোট ভাগ হবে। এবার তুই বলবি যে সংখ্যালঘু ভোট যদি ভাগ হয় তাহলে কি তৃণমূলের লাভ হবে? খানিকটা লাভ তো হবেই, কিন্তু সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাওয়া মানে যে বিজেপিরও খানিকটা লাভ হবে না তাও নয়। ফলে সংখ্যালঘু ভোট এবার একটা ইটসেলফ একটা, যাকে বলে যে অনুঘটকের কাজ করা, সেই কাজটা কিন্তু সংখ্যালঘু ভোট করবে। অর্থাৎ একদমই তাই, আমি এইটাই মিন করতে চাইছি। ফলে মিমের সঙ্গে হুমায়ুন কবিরের, আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে যে জোটটা হয়েছে, সেই জোটটা কিছু কিছু জায়গায় তো এফেক্টিভ হবেই, মুর্শিদাবাদে হবেই, মালদাতে হবেই, হ্যাঁ, যেখানে সংখ্যালঘু মানুষের বাস অনেক বেশি। এই ঠিক একই কাজ এই উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, যে বেল্টগুলোতে সংখ্যালঘু মানুষ বেশি, সেটাতেও কাজ করতে চাইছিল। যে কারণে তো নওশাদের সঙ্গে জোটের জন্য এত মরিয়া হয়ে উঠেছিল, যে কারণে তো সিপিএম এর সঙ্গে জোটের জন্য এত মরিয়া হয়ে উঠেছিল হুমায়ুন, শেষ পর্যন্ত হলো না। হলে কি হতো সেটা অন্য বিষয়। কিন্তু আবার একটা ঘটনা, এই হুমায়ুনের পার্সেন্টেজ, দেখ, আমার মনে হয় হুমায়ুন আসন পাবে না, কি পাবে সেটা হয়তো ফলাফল প্রকাশ পেলে বোঝা যাবে। একটা বড় পার্সেন্টেজে থাবা বসানোর চেষ্টা তো করবেই। এবং আমি যতগুলো জনসভা এই মুহূর্তে দেখেছি, সবকটাতে কিন্তু মারাত্মক জনসমাগম দেখেছি। মানে যাকে কার্যত আমরা কাগজে উপচে পড়া ভিড় বলি, লিখি আমরা, ঠিক তাই দেখেছি। তার দুটো কারণ, একটা হচ্ছে বলে আমি জানি না, আমি জিজ্ঞেস করছি তার কি দুটো কারণ। কারণ হুমায়ুন কবির তুই যেভাবে ফলো করে এসছিস, আমার ধারণা মানে হুমায়ুন কবির খুব কাছের লোক বোধহয় এতটা ফলো করে। এই সময় অনেক সাংবাদিক আছেন খুব গভীর ফলো করেন। তো আমি জানতেই চাইছি যে এই যে
আমরা বলি ভিড়, আমরা বলি জনসমাগম, একটা তো হয় বা ইমোশন যে আমি যাচ্ছি, আর একটা হচ্ছে সংগঠন। হুমায়ুনের ক্ষেত্রে কোনটা? দেখ, হুমায়ুনকে না তুই দলীয় সংগঠনের নিরিখে বিচার করিস না। না, আমি ব্যক্তিগত সংগঠনের কথাই বলছি। হুমায়ুনকে ব্যক্তিগত সংগঠনের দিক থেকে ভাবতে হবে। মানে আমরা যেটা বলি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, মানে আমরা এটা যখন ম্যাচকে যখন আমরা ব্যাখ্যা করতে যাই, কোনো খেলার কোনো ম্যাচকে, ক্রিকেট হোক ফুটবল হোক, আমরা এটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কথা আমরা বলি। এক্ষেত্রেও তাই, হুমায়ুনের নিজস্ব একটা ব্যাপ্তি আছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, এবং ওই যে আমি তোকে বললাম যে এটা একটা রবিনহুড একটা ইমেজ আছে, মানুষের যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ার ব্যাপার আছে। ফলে হুমায়ুনের জন্য একটা বাড়তি আরতি মানুষের রয়েছে। আবার এখানেও একটা অন্য গল্প থাকবে। মুর্শিদাবাদে হুমায়ুন লড়ে এমন নয় যে অধীরকে হুমায়ুন খুব চাপে ফেলে দেবে, যে কারণে বারবার বলে আসছে যে আমি তো চাই অধীর চৌধুরী বিধানসভায় জিতে যান। তার কারণ হচ্ছে অধীর চৌধুরী বহরমপুরে জিতুন, বাকিটা আমার দিকে থাকুক। যদিও ভরতপুরের নিরিখ তো অন্যরকম দাঁড়াচ্ছে, কারণ ওদিকে আবার তৃণমূল দাঁড় করিয়েছে সুমনকে, হ্যাঁ, যে হচ্ছে হুমায়ুনের ঘোর বিরোধী। আবার ওদিকে আজহারউদ্দিন আছে, হ্যাঁ, আজহারউদ্দিন হচ্ছে আবার হুমায়ুনের খুব কাছের লোক, সেই আজহারউদ্দিনকে আবার অধীর চৌধুরী তুলেছে। ফলে অঙ্কটা একদম অন্যরকম হয়ে রয়েছে। সিপিআইএম বলে যে এই মুহূর্তে সিপিআইএম এর যদি যে জেলায় সব থেকে ভালো জেলাভিত্তিক সংগঠন, সেটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। খানিকটা মানে এই রিসেন্ট টাইমের কথা বলছিস? জামির আলী, হ্যাঁ, জামির আলী মোল্লা। আমাদের খেয়াল থাকবে যে মুর্শিদাবাদের জেলা কমিটি, হ্যাঁ, ওখানে সমাবেশ করেছে, এবং সেই সমাবেশটা খুব সিগনিফিকেন্ট, কারণ সেটা মীনাক্ষী মুখার্জির শেষ বিদায়ী সমাবেশ। তো ওখানে কিন্তু ওদের সংগঠনটা, এবং সেই সমাবেশে আমরা দেখেওছি যে কিভাবে সাধারণ মানুষের আগ্রহ তৈরি হয়েছে। অবশ্যই দেখ, আমার একটা জিনিস মনে হচ্ছে যে মুর্শিদাবাদ কিন্তু খুব ইন্টারেস্টিং একটা। তুই আর একটা অঙ্ক খেয়াল করে দেখেছিস, মানে হুমায়ুন কবির যেমন একই সঙ্গে মিমের সঙ্গে জোট করলো, অধীরকে বলছে আমি জেতাতে চাই, একই সঙ্গে আবার বলছে যে ভাঙড়ে যাতে নওশাদ যেতে তার অঙ্ক আমার তৈরি। কেন বলছে? সিপিএমের সাথে তার সম্পর্ক কিন্তু খারাপ নয়। কেন বলছে এটা? ঝামেলা করেন কিন্তু। সিপিএম পর্বটা পরে আছে, ওটা তো খুব বিস্ফোরক পর্ব, কিন্তু কেন বলছে যে নওশাদের সঙ্গে নওশাদকে জেতানোর অঙ্ক তৈরি হয়ে গেছে? তার কারণটা হচ্ছে যে নওশাদকে যারা ভোট দেয় দিক, তারপরেও তো একটা অংশ পড়ে থাকে, তারা যেন হুমায়ুনের দিকে থাকে, তাহলে তৃণমূলকে বিভিন্ন জায়গায় বেগ দেওয়া যায়। এটা খুব ইন্টারেস্টিং, তোর কথা শুনে আমার মনে হচ্ছিল যে নওশাদকে যারা দিক তারপরে আমার সংখ্যালঘুটা, যেহেতু সংখ্যালঘু ডমিনেট করে এই ধরনের জেলায়, হ্যাঁ, যদি সেটা ম্যাক্সিমামটাই এইভাবে ভাগ হয়ে যায়, সে যেই জিতুক, তার মানে কিন্তু তৃণমূলের ভোট পার্সেন্টেজ অনেকটা কমে যাওয়া। হ্যাঁ, একেবারেই তো, অবশ্যই কমে যাওয়া। তৃণমূল কংগ্রেস যদি সংখ্যালঘু ভোটের ওপর দাঁড়িয়ে তার বেসটা তৈরি করে, সেখানে যদি তুই বলছিস আইএসএফকে দিচ্ছে, তারপরে বাকিটা হুমায়ুনকে, মানে সংখ্যালঘু ভোটকে যদি দুভাগে ভাগ করা যায়, যে আইএসএফের দিকে এবং হুমায়ুনের দিকে, তার মানে তো তৃণমূল জিরো হয়ে যাওয়া। খানিকটা তৃণমূল জিরো হবে না, তৃণমূলের যথেষ্ট সংগঠন রয়েছে। যদি 2% হুমায়ুন নিজের দিকে টানতে পারে, তার মানে তো ওর থেকে চলে যাওয়া। হ্যাঁ, তার মানে তো 12% টানবে নওশাদ। বিজেপির ভোটটা তো হুমায়ুন পাচ্ছে না। হ্যাঁ, ফলে আবার তুই সংখ্যালঘু মানে পিছিয়ে থাকা মানুষ, তারা তো তাদের মধ্যে তো শুধু এমন না যে শুধু মুসলিমই রয়েছে, তো তাদেরও যদি একটা পার্সেন্টেজ যদি এদিকে যায়, তাহলে ফলটা তো ওখানে প্রভাবটা পড়ে। হ্যাঁ, মানে তোর যে ভাগাভাগির যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে, এবং এবারের ভোটে তোকে একই সঙ্গে এই কথা বলতে হবে, হুমায়ুন এবং সিপিএম, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ভোটের ঠিক আগে যখন কে কোথায় দাঁড়াবে, এই নিয়ে প্রার্থী কে হবে, হ্যান ত্যান, এই নিয়ে কে কার সঙ্গে জোট করবে, এই নিয়ে যখন নানান রকম বাক বিতণ্ডা চলছে, নানা রকম চর্চা চলছে, কংগ্রেসের সঙ্গে আলটিমেটলি সিপিএম এর সঙ্গে থাকবে কিনা, এই সঙ্গে যখন নানান কথাবার্তা চলছে, তখন হঠাৎ করে মোহাম্মদ সেলিম গিয়ে বসে বললেন হুমায়ুন কবিরের সঙ্গে। সেলিম দা সদ্য একটি পডকাস্টে, একটি কাগজের একটি পডকাস্টে সেলিম দা বলেছেন যে আমি তো জোট করতে যাব বলে করিনি, আমি বুঝতে চেয়েছিলাম পরিস্থিতি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, জোট যদি করার থাকতো তাহলে আলিমুদ্দিনই ডাকতো। হ্যাঁ, এটা সত্যি বুঝতে চেয়েছিল যে কি চাইছে হুমায়ুন কবির, এই কারণেই আলাদা কি দেখা করা। দেখ, একটা ব্যাপার নিয়ে, এটা নিয়ে যতই বিতর্ক হোক না কেন, একটা ব্যাপার নিয়ে কোনো সন্দেহ নেই, সেলিমও খুব ভালো করে জানেন
হুমায়ুন কবিরের সঙ্গে যদি সিপিএম জোট করতে যায় তাহলে বিতর্ক ভয়ানক পর্বেই হবে, প্রভাব পড়তে পারে, প্রভাব পড়তে পারে। এটা খুব ভালো করে মানে জানেন। একদম সিপিএম এর যে ডেডিকেটেড ভোট সেখানে একটা প্রভাব পড়তে প্রভাব পড়বে, ফলে আদর্শ থেকে বিচ্যুত হওয়া ওইসব ব্যাপার আছে। একদমই তাই। ফলে কোনো অবস্থায় আবার সেই হুমায়ুন যিনি আবার বলেছিলেন যে 30-70 হ্যাঁ, জলে ভাসিয়ে দেবো এসব না, আমি আর গভীরে গেলাম না, অত্যন্ত বিতর্কিত বিষয়ে। তো এই এই ব্যাপারগুলো নিয়ে চর্চা হয়েছিল। এবং মজার ব্যাপার তুই খেয়াল করে দেখ, মানে আমি খুব মাইনরলি জায়গাটাতে এই পর্বটাতে ওয়াচ করেছি, যে কারণে আমি তোকে বলতে পারছি, সেলিমের সঙ্গে বৈঠকের পর থেকে হুমায়ুনের স্টান্স অদ্ভুত বদলে গেছে। হুমায়ুন প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে যে আমি লোকসভা ভোটের সময় যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, আমি শুধু মুসলিমদের জন্য বলছি না, আমি পিছিয়ে পড়া মানুষদের জন্য বলছি, আমি সমাজের ওই মহলের মানুষকে সামনে আনতে চাইছি। এবং তুই যদি যে 200 জনকে এখনো পর্যন্ত হুমায়ুন কবির তার আমজনতা উন্নয়ন পার্টির টিকিট দিয়েছেন, তাতেও তুই খেয়াল করে দেখবি সেখানে কিন্তু অনেক পিছিয়ে পড়া মানুষ রয়েছেন। হ্যাঁ, মানে হিন্দু মুসলিম আলাদা করে বলা যাবে না সেখানে। হ্যাঁ, তার মানে এটা কি? তার মানে এর পেছনে কি তাহলে কোথাও না কোথাও মোহাম্মদ সেলিম নামক ক্যাপ্টেনের ছোঁয়া আছে? মানে আমি এটা বলতে চাইছি, যদি থাকে খুব ভালো, যদি সেলিম যদি কোনো বিতর্কিত চরিত্রকে যদি সত্যি বদলে দেন, সেলিম বা সিপিএম কিন্তু আক্রমণ করছে না, না যদি বদলে দেন, মানে যদি হুমায়ুনের বদল এসে থাকে যদি সেলিমের ছোঁয়ায়, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো দিক। ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে কোথাও হুমায়ুন কবিরের সঙ্গে মানে সম্পর্ক তৈরি হবে, গাঁটছড়া বাঁধা হবে, জোট হবে, এসবের জন্য সেলিম যাননি। সেলিম গিয়েছিলেন সত্যি এই লোকটা একটা দল খুলেছে, এই লোকটা কি করতে চাইছে সেটা বোঝার জন্য। বলে বাজারে সব জিনিস দেখে 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 করতে হয়, এবং একটা মানে সিনিয়র একটা অভিজ্ঞ পলিটিশিয়ান, ওই বাংলা প্রবাদটা মতো, বাজার করো ঘুরে আর বিয়ে করো দূরের মতন আর কি, এরকম আর কি। হ্যাঁ, তো হুমায়ুন নিয়ে একদম আলোচনার শেষের দিকে চলে আসবে, না স্পেসিফিক প্রশ্ন করবো। 2000 এই মানে শতাব্দীর একদম গোড়ায় আমরা দেখেছিলাম যে এরকমই দল বদলের কিছু, দল ভাঙার কিছু ছবি, এবং যেটা খুব সিগনিফিকেন্ট ছবি ছিল সম্ভবত 2001 সালেই, যে সিপিএম থেকে বেরিয়ে সাইফুদ্দিন চৌধুরী সমীপতুল্য করলেন পিডিএস। আজ 25 বছর অতিক্রান্ত, যেমনই লাগুক শুনতে, পিডিএস একসময় তৃণমূলের সাথে গেছিল। পিডিএস আজ কাউকে অপ্রাসঙ্গিক বলার ক্ষমতা আমাদের নেই, কিন্তু সাধারণ মানুষের যা আলোচনা তার নিরিখে পিডিএস এর কোনো খুব একটা ভূমিকা নেই। হুমায়ুন কবির এই ভোটের পর এরকম হয়ে যাবে না তো? আমার মনে হয় না। কেন? আমার মনে হয় না, তার কারণ হচ্ছে দেখ, তুই পিডিএস যদি ভাবতে যাস, আমার যেহেতু আমি খুব ছেলেবেলা থেকে সৈফুদ্দিন চৌধুরীকে দেখেছি, আমি বাড়িতে আমার বাবার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সৈফুদ্দিন চৌধুরী ছিল, ফলে আমি প্রায় হাফ প্যান্ট পরা অবস্থা থেকে আমি সৈফুদ্দিন চৌধুরীকে আমাদের বাড়িতে দেখেছি। যে বছর প্রথম পিডিএস প্রার্থী দেয় বর্ধমানে, যিনি প্রার্থী হয়েছিলেন, এক ভদ্রমহিলা প্রার্থী হয়েছেন, তিনি আমার বন্ধুর মা। আচ্ছা। এবং সেই প্রার্থী কিন্তু আমার বাবারই কার্যত ঠিক করে দেওয়া। আচ্ছা। হ্যাঁ, তো মানে বাবাকে এতটাই ভরসা করতেন আর কি, ভালোবাসতেন। আমি তো সফিকা বলেই ডাকতাম। তো আমার মনে হয় সৈফুদ্দিন চৌধুরী যদি বেঁচে থাকতেন তাহলে ব্যাপারটা এরকম হতো না। তার কারণ সমীর পুততুণ্ড ডেফিনেটলি বড় রাজনীতিক, এবং তুই ভালো করে জানিস দক্ষিণ 24 পরগনা ভোটটা একটা সিপিএম আমলে উনিই কন্ট্রোল করতেন। হ্যাঁ, কিন্তু ভোট মেশিনারি এক জিনিস আর জননেতা আর এক জিনিস। সৈফুদ্দিন চৌধুরী জননেতা ছিলেন, এবং সৈফুদ্দিন চৌধুরীকে দেখে সে সময় কিন্তু সিপিএমের অনেক নেতা বা কর্মী পিডিএসে নাম লিখিয়েছিলেন। তো সৈফুদ্দিন চৌধুরী যদি বেঁচে থাকতেন ব্যাপারটা অন্যরকম হতো। আজ শফি কাকুও নেই, ওদিকে সমীর পুততুণ্ডও নেই। তো সমীরবাবুর স্ত্রী বেঁচে আছে। এই কিছুদিন আগেই ওনার একটা ইন্টারভিউ বাবা নিয়েছিল, আমি দেখেছিলাম সেটা। তাতে ভোটে দাঁড়াবে, কিছু লোকজন মানে প্রার্থী দেবে সব বলেছিলেন টলেছিলেন। এবং যখন এই ধর্ণা মঞ্চ হলো এসআইআর এগেনস্টে, মমতা যখন ধর্নায় বসলেন মেট্রো চ্যানেলে, তখন আমি মঞ্চে দেখেছি অনুরাধা পুততুণ্ডকে। হ্যাঁ, ছিলেন, আমি দেখেছি তখন। ফলে এটা বোঝা যায় যে পিডিএফ অ্যাক্টিভিটিস নেই। হ্যাঁ, এটা নেই। আর অনুরাধাদিরও বয়সও হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে। তো এই বয়সে স্বামীকে হারিয়ে তিনি নিশ্চিতভাবেই বেশ খানিকটা একা হয়ে পড়েছেন। তো
এই ব্যাপারটা পিডিএসের ক্ষেত্রে এই আমজনতা উন্নয়ন পার্টির ক্ষেত্রে হবে না। হবে না, তার কারণটা হচ্ছে যে আমজনতা উন্নয়ন পার্টি কিন্তু একটা বেসিক লজিকের ওপর খানিকটা ভোটে দাঁড়ানোর এবং একটা সংগঠন তৈরি করার চেষ্টা করছে। আমার মনে হয় যদি এই ব্যাপারটা, দেখ ভোট তো একটা বড় জিগির এবং ভোট তো বড় হুজুগও বটে, তো এই ভোট শেষ হওয়ার পর হুমায়ুন কবির আলটিমেটলি কি করবেন সেই প্রশ্ন অনেকের আছে, তোরও আছে যেমন অনেকের আছে। হুমায়ুন কবিরকে শেষ পর্যন্ত 4-5টা আসন যদি যেতেন তিনি কি কোনো দিকে চলে যাবেন, হয়তো যেতে পারেন, বা তিনি অন্য কারোর দল মানে ক্ষমতা তৈরি করতে সমস্যা হচ্ছে তিনি সেক্ষেত্রে সাপোর্ট দিতে পারেন, এমনও হতে পারে। কিন্তু একটা ব্যাপার না যেতে তাহলে ব্যাপারটা তো আরও কঠিন হবে, কারণ হুমায়ুন কবির কিন্তু গত 20 বছর কিন্তু প্রচণ্ড প্রাসঙ্গিক থেকেছেন। তো ফলে যদি হঠাৎ করে এই প্রাসঙ্গিকতা মানে রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারানো সেটা যদি হয়, তাহলে কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে কী হবে সেটা বলা খুব মুশকিল। কারণ হুমায়ুন কবিরের অতীত কিন্তু সে কথাই বলে যে তিনি বরাবর প্রাসঙ্গিক থাকার চেষ্টা করেছেন। এই সিচুয়েশনে আমার যেটা মনে হচ্ছে, যা আমি এই কদিন ধরে, এসব তো সময় বলে, কিন্তু তবুও আমার মনে হচ্ছে হুমায়ুন হয়তো এই দলটাকে আরও বেশি লালন পালন করতে চাইবেন। যদি করেন তাহলে হয়তো আস্তে আস্তে আমজনতা উন্নয়ন পার্টি আস্তে আস্তে একটা বেস তৈরি করে ফেলবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু রাজনৈতিক দলের, রাজনৈতিক সমীকরণের, রাজনৈতিক স্ট্র্যাটেজির ব্যাপ্তি ঘটছে এবং এটা খুব ভালো দিক। হ্যাঁ, বিহারের যে ভোট হয়েছে, কটা দল দাঁড়িয়েছিল? 13টা না, ও বাবা, 24টার উপর। 24টা না, আমি বলছি 5টা বোধহয় মেন দল ছিল, 5টা 6টা মেন দল ছিল। হ্যাঁ, বাদ বাকি সমস্ত দল কিশোর খাতা খুলতে পারেনি। হ্যাঁ, আমি বলছি দায়িত্ব নিয়ে তোকে, এই প্রশান্ত কিশোর কিন্তু আজ থেকে 10, যদি খুব দেরি করে হয়তো 5 বছর বাদেও পারলো না, কিন্তু 10 থেকে 15 বছর বাদে প্রশান্ত কিশোর কিন্তু ফ্যাক্টর হবে। আরে সেটাই তো হচ্ছে ব্যাপার। তার মানে কি তোকে 10 এরকম নয় যে T20 গেম নয়। হ্যাঁ, যে এলাম ট্রফিটা নিয়ে এবারে চলে গেলাম, ব্যাপারটা এরকম নয়। বলে পাওয়ার প্লে প্রথম 6 ওভার দারুণ যে খেললো, একটা আইডিয়া পাওয়া যায়, তাহলে তো এবারে জিম্বাবুয়ে চ্যাম্পিয়ন হতো। হ্যাঁ, তাই না? একদম। তো এটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতো না। 3 দিন 4 দিনে কিন্তু আস্তে আস্তে ঘুরবে। হ্যাঁ, ফলে ইন্ডিয়াকে যে 2 বছর ধরে যে ফসলটা মানে বীজ ইয়ে করতে, যে বপন করতে হয়েছে, সে ফসল বেড়েছে, তারপর তো কাটতে পেরেছে। ফলে হুমায়ুনকে ওই সময়টা দিতে হবে, আর যদি দিতে পারেন তাহলে হয়তো ছক বদলাতে পারে। বামফ্রন্ট সরকার করেছিল 77 সালে, 47-এর পর 30 বছর পরে, তাহলে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং মনেই হতো না যে সিপিএম এখান থেকে চলে যাবে। কি বলছে, সুভাষ চক্রবর্তী বলেছিলেন আমার টাকা চুল গজাবে, ততদিন তিনি, যতদিন মমতা মুখ্যমন্ত্রী হয়েছে ততদিন তার আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন বলে কি আলোচনা হতো আমি জানি না, কিন্তু সেটাও একসময় কেউ ভাবেনি। আজকে মমতা ব্যানার্জি 3বারের মুখ্যমন্ত্রী। আমি সেটাই বলছি, রাজনীতি একটু সময়ের ব্যাপার। রাজনীতি সময়ের ব্যাপার, শুধু সময় নয় রে। রাজনীতি কিরকম জানিস তো, রাজনীতি মানে একই সঙ্গে সময় দেওয়ার সঙ্গে সঙ্গে তোকে একই সঙ্গে কিন্তু মানুষ তোর কাছে আসবে কেন, আমার দলের দর্শন কি, আমার দল আসলে চাইছে কি, এগুলোও খানিকটা পরিষ্কার করে বোঝাতে হয়। হ্যাঁ, এটা যত সময় যাবে তত হয়তো ক্লিয়ার হবে। এই ইস্তেহার প্রকাশ করেছে ইতিমধ্যেই হুমায়ুন কবিরের দল, ফলে সেই ইস্তেহারে তো রয়েছে যে মানুষের উন্নয়ন, নিরাপত্তা, চাকরি, হ্যান ত্যান, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে, এই সমস্ত ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো ফলে এটাকে তোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আমার মনে হয় হুমায়ুন কবির যদি তার নতুন দলের হয়ে যদি 1-2 সিট জিততে পারেন, তাহলে বোধহয় মোটিভেশন পেয়ে যাবেন। সেই পশ্চিমবঙ্গের রাজনীতিটা একটু বেশ মানে আরো রঙিন হবে, রোমাঞ্চকর হবে। তো আমরা সাংবাদিক, আমরা তো রোমাঞ্চ খবরের গন্ধে ঘোরাঘুরি করবো। আপনারা দর্শক যারা আপনাদের মতো করে দেখবেন এবং আমাদের লিখবেন যে আপনাদের কেমন লাগছে আমাদের আলোচনা, আপনারা কি চাইছেন। আমি অভিষেক, মানে আমাদের বলে দিলে আমরা হচ্ছে রাঁধুনির ভূমিকা আর কি, নিজেরাই বাজারে রান্না করে আপনাদের খাওয়ানোর চেষ্টা করবো। আপনারা শুধু বলবেন কেমন লাগছে, বা ভালো না লাগলেও বলবেন যে এটা আজকে এটা ভালো লাগছে না, আজকে ওইটা চাই। সঙ্গে থাকুন, এটা হচ্ছে মোদ্দা কথা। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।